পাকিস্তানের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী। এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, ভারতের হামলায় অন্তত ৭০ জন পাকিস্তানি নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানি গোলার আঘাতে ১৫ ভারতীয় নিহত এবং ৫টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে বলে পার্লামেন্টে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে হামলার পর জরুরি বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান আরও হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতের সেনাবাহিনী সেজন্য প্রস্তুত। অন্যদিকে ভারতের হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ বন্ধে যদি কোনো রকম সহায়তা করার থাকে অবশ্যই সেটি করতে তিনি প্রস্তুত। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি শুনে আসতে চাই। गुज़श्ता रात भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे ज़रूर भुगतना होगा। शायद वो समझ बैठे थे कि हम पीछे हट जाएंगे, लेकिन वो ये बात भूल गए कि ये अल्लाह ताला के फजल व करम से बहादुरों की कौम है जो अपने अज़्म में फुलादी है। ये वो बुज़दिल दुश्मन है जो नहत्ते इंसानों पर वार करके खुद को ताकतवर समझता है, लेकिन कल रात हमने साबित कर दिया कि अल्लाह ताला के फजल व करम से पाकिस्तान अपने दिफा में मुंह तोड़ जवाब देना जानता है। Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম এই হামলার পরে। তবে এই যুদ্ধে আমরা যেমন জানি যে দুই দেশ ভারত এবং পাকিস্তানের আভ্যন্তরীণ নানা রাজনীতি আছে, তেমনি এই যুদ্ধে ভারত পাকিস্তানের বাইরে আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটও আছে। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো ভারতের সাথে আর পাকিস্তানের সাথে চায় না, এমন সমীকরণে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে আল জাজিরা সংবাদ প্রকাশ করেছে, ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বলছে তারা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। দেশের খবরে চলতি সপ্তাহে চায়নার সাথে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা। ৯ থেকে ১২ মে সুইজারল্যান্ডে এই আলোচনা হতে পারে। এমন এক সময় আলোচনাটি শুরু হতে যাচ্ছে যখন রাশিয়ার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মস্কো গেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে বিশ্বের দুই অর্থনৈতিক শক্তির এই আলোচনা ২ থেকে ৩ মাস ধরে চলতে পারে। তবে দুই পক্ষ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছলে তা পুরো বিশ্ব অর্থনীতির জন্যই স্বস্তিদায়ক হতে পারে। এদিকে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো মিডিয়ার সাক্ষাৎকার দিয়েছেন জো বাইডেন। তিনি এখনো মনে করেন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ডেমোক্রেটদের জন্য কোনো বিপদ ডাকেননি তিনি। গ্রিনল্যান্ড, কানাডা, পানামার মতো দেশগুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বাইডেন বলছেন, এটা নজিরবিহীন। ন্যাটো এবং ইউরোপের সাথে সম্পর্কের অবনতিতে উদ্বেগ জানিয়েছেন তিনি। ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলছেন, ইউক্রেনকে সামনে রেখে পুতিনকে সুবিধা দিতে চান ট্রাম্প। তবে মিউনিখ সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, শুরুতে এটা মনে হতে পারে যে রাশিয়ার বেশি কিছু চাইছে, আসলে তারা যতটা সম্ভব দর কষাকষি করে নিতে চায়। জো বাইডেনের ইন্টারভিউ এবং জেডি ভ্যান্সের ইউক্রেন ইস্যুতে মন্তব্য, দুটো মন্তব্যই আমরা দর্শকদের একটু শোনাতে চাই। President Trump is now saying, look, if you want peace, Ukraine is going to have to give up some territory. Some people think that is common sense to say that. Do you think it's not common sense? It's perhaps modern day appeasement? It is modern day appeasement. Look, listen to what Putin said
when he talked about going from Kyiv into Ukraine. And why? He can't stand the fact that the Russian dictatorship that he runs, that the Soviet Union has collapsed. And anybody thinks he's going to stop is just foolish. And certainly the first peace offer that the Russians put on the table, our reaction to it was, you're asking for too much, but this is how negotiations unfold. And I wouldn't say, I'm not yet that pessimistic on this, I wouldn't say that the Russians are uninterested in bringing this thing to a resolution. What I would say is right now, the Russians are asking for a certain set of requirements, a certain set of concessions in order to end the conflict. We think they're asking for too much. এইসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, সেটা হলো যে যুদ্ধ যখন চলে তখন আসলে নানা ধরনের তথ্য এবং অপতথ্য এই দুটিরও কিন্তু একটি যুদ্ধ চলে এবং এখন পর্যন্ত আসলে দুই পক্ষই বিভিন্ন দাবি করছে, অর্থাৎ ভারত পাকিস্তানের কথা বলছিলাম। এনডিটিভি বলছে 70 জন পাকিস্তানি মারা গেছেন, 15 জন ভারতীয় মারা গেছেন। অন্যদিকে উন্নত সূত্রগুলো বলছে 31 জন মারা যাওয়ার খবর দিচ্ছে রয়টার্স এবং অন্য সিএনএন থেকে শুরু করে অন্যরা। আমরা এখনো ঠিক জানি না, তবে এখন পর্যন্ত যেটুকু জানা গেছে যে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এটাকে দুই দেশের ল্যাঙ্গুয়েজে তারা ডগ ফাইট বলে, অর্থাৎ যখন বিমানগুলো ফাইট করে প্রায় 1 ঘন্টা বিমানগুলোর মধ্যে যুদ্ধ হয়েছে। এবং 2019 সালে আমাদের মনে আছে এই ধরনের একটি ছোট্ট বিমান যুদ্ধ হয়েছিল, যেটির ফলে একজন ভারতীয় পাইলটকে আটক করেছিল পাকিস্তান, যাকে পরবর্তীতে প্যারেড করানো হয়েছিল ভারতে ফেরত দেওয়ার আগে, যেটি পাইলটদের জন্য খুব বেশি অবমাননা করছিল। তাই এইবারের যুদ্ধে এই ডগ ফাইটে খুব বেশি পাইলটরা আগ্রহী ছিলেন না, কিন্তু দুই দেশের প্রশাসন চেয়েছে এই ধরনের একটি যুদ্ধ হবে এবং যুদ্ধটি শুরু হয়ে গেছে। আমরা আমাদের এই ডেমোক্রেসি আলোচনায় বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম যে যুদ্ধ কি হবে। আপনারা যারা অতিথি আছেন তাদের কেউ বলেছেন যুদ্ধ হবে না, কেউ বলছিলেন হবে, এবং যুদ্ধ শেষ পর্যন্ত শুরু হয়ে গেছে, অর্থাৎ আক্রমণ শুরু হয়ে গেছে। অন্য পক্ষ এখন প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার কথা বলছেন। এই অবস্থায় প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনার পড়ানো এবং আপনার কাছে জানতে চাই যে কতটুকু, অর্থাৎ এই যে যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন টিট ফর ট্যাট হয়ে গেছে, এখন তোমরা থামো, তারা কি থামবে নাকি পাল্টা পাকিস্তান এখন হামলা চালাবে, ভারত আরো বড় পরিসরে হামলা চালাবে, সীমান্তে যুদ্ধটা শুরু হবে, অর্থাৎ কতটুকু আশঙ্কা আছে? ধন্যবাদ এবং শুভেচ্ছা। জয়নাল আবেদিন সাহেবের সাথে পরিচয় খুব ভালো লাগলো, একজন আলোচক। আই উইশ ইউ দ্য বেস্ট। আসলে দেখুন, আমি গত একটা অনুষ্ঠানেই বলেছিলাম হ্যাঁ যুদ্ধ হবে, বাট যুদ্ধ কিন্তু এখন আমরা যেভাবে কনভেনশনাল ওয়েতে চিন্তা করি সেইভাবে এখন যুদ্ধ হয় না, এবং আমি এটাও হিন্ট দিয়েছিলাম যে এটা হবে সার্জিক্যাল অপারেশন। আজকাল কিন্তু যুদ্ধ আপনার ওই সীমান্ত অতিক্রম না করেও কিন্তু যুদ্ধ করা যায়। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং, এবং এটা মোর ডেভাস্টেটিং। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ যেটা সাফার করবে। এখন দেখুন ক্যাজুয়ালিটির কথা আইএসপিআর বলেছে পাকিস্তানের যে 31 জন নিহত হয়েছে, আহত 57 জন। ইন্ডিয়া দাবি করছে 70 জন। হোয়াট এভার ইট ইজ, একটা প্রাণও কিন্তু অত্যন্ত মূল্যবান, এবং এই প্রাণটা কেন এই যে দুই দেশের সরকারের মধ্যে এই ধরনের উত্তেজনা। এবং দেখুন, আমি একটু যুদ্ধটা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। হ্যাঁ, এটা শুরু হয়েছে আমরা জানি এবার, যেটা হয়েছে ভারত এবং পাকিস্তান সবসময় একটা টেনশন আছে, এবং এই টেনশনটাই কিন্তু খুবই খারাপ হচ্ছে পুরো রিজিয়নের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য। এবং এটা কিন্তু আমি মনে করি পলিটিক্যালি, বিশেষ করে বর্তমানে ন্যাশনালিস্টিক গভর্নমেন্টের যে রূপ, তারাই কিন্তু এটাকে আরো বেশি কিন্তু ত্বরান্বিত করছে। আসলে দেখুন যে এই পুরো সাউথ এশিয়াতে দুটো কান্ট্রি কিন্তু দুইটাই কিন্তু আমরা জানি পারমাণবিক শক্তির অধিকারী, এবং পুরো রিজিয়নের জন্য কিন্তু এদের একটা ভূমিকা আছে। তো ইন্ডিয়া যেটা জন্য অ্যাটাক করেছে বা এইবার যে এই পরিস্থিতি আসলো, সেটা হচ্ছে আপনি দেখুন যে জম্মু কাশ্মীরে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেখানে দেখুন একটা টুরিস্টদের উপরে অ্যাটাক হয়েছে, 26 জন মারা গিয়েছেন, 20 জন বোধহয় নেপালিও আছে।
সেই অ্যাটাকটা ভারত বলছে যে পাকিস্তানেই করেছেন। কিন্তু দেখুন আজ পর্যন্ত কোনো কিন্তু এভিডেন্স দিতে পারে নাই। পাকিস্তান কিন্তু দে ওয়েন্ট টু দ্য ইউনাইটেড নেশন, এবং ইউনাইটেড নেশনে কিন্তু দে লজ ইট এন্ড দে সেড দ্যাট ইফ দেয়ার আর truth and there are evidences, show us the evidences. That is the way so we resolve the issue. আমার কাছে যেটা খুব আপত্তিকর মনে হলো, ভারত কেন ইউনাইটেড নেশনের আপনি শরণাপন্ন হলো না। এইভাবে আমরা তো আসলে এখন পৃথিবীতে যে যুদ্ধগুলো হচ্ছে বা যে ধরনের যে আপনার রেশারেশিগুলো চলছে, আমরা উই অল অ্যাবাইড বাই, আমরা সেই আমরা সবাই বলেছি কান্ট্রিগুলো 113 উই আর গোয়িং টু গো বাই দ্য রুলস অফ দ্য ইউনাইটেড নেশন, আমরা সিগনেটরি। কিন্তু এখন দেখুন যে কেউ কিন্তু সেই সুযোগটা নিচ্ছে না। পাকিস্তান কিন্তু সে ডিপ্লোম্যাটিক্যালি বলেছে যে আমরা এটার সাথে কোনো মতেই সংযুক্ত না, কিন্তু ভারত বলছে যে তাদের কিন্তু একবার ডিপ ইন্টেলিজেন্স সোর্স আছে যেখানে করেছে। তো এখন সেটা অ্যাটাকটা তো হয়েছে, আমরা জানি যে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেখানে এখন যে অ্যাটাকটা ইন্ডিয়া করেছেন যে পাকিস্তানের উপর, সিভিলিয়ানদের উপর, যেটা আপনার শাহবাজ শরীফ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এটা হচ্ছে একটা যে কাওয়ার্ড কিন্তু কিন্তু ভারত বলছে তারা সন্ত্রাসী স্থাপনার উপরে হামলাটা করেছে, তারা কোনো সিভিলিয়ানের উপর করেনি। এক্স্যাক্টলি। এবং আমরা জানি না এখন অ্যাটাকটা কোথাও হয়েছে। আপনি যথার্থভাবেই বলেছেন, যুদ্ধের সময় সবসময় প্রপাগান্ডা হয়, মিস ইনফরমেশন হয়, ডিসইনফরমেশন হয়, এবং দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি এট দিস পয়েন্ট হ্যাপেনিং। তো এখন আমি যেটা বলছিলাম যে এটা সার্জিক্যাল অপারেশন হবে এবং সেভিং দ্য ফেস একটা কথা আছে যে নিজের মান সম্মান রক্ষা করা। পাকিস্তান এখন বলছে তারা রিটালিয়েশন করবে, এবং অতীতেও কিন্তু আমরা দেখেছি দুই দেশের ভিতরে এটা হয়েছে আর কি। তো যেটা হচ্ছে আমি মনে করি আনফর্চুনেট হবে। এখন আন্তর্জাতিক যে একটা রোল, ভূমিকা, if you just put জি, the United আমরা Nations এটা aside, আসবো, আন্তর্জাতিক ভূমিকা আসবো, কিন্তু আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এখন পাকিস্তান বলছে পাল্টা প্রতিশোধ নেবে, অর্থাৎ তারাও একটা Yeah. হামলা চালাবে। তো তারা যদি আবার হামলা চালায়, এবং তখন তো ভারত বলবে যে আমাদেরকেও আরেকটা হামলা চালাতে হবে, তখন কি এই হামলা পাল্টা হামলা চলতেই থাকবে, নাকি আসলে বিষয়টা মানে দেশের ভিতরকার বিষয়গুলো আমি জানবো যে ভিতরেও তো এক ধরনের চাপ আছে। একটা পর্যায়ে এসে কিন্তু থামবে। আসলে দুটো কান্ট্রি কিন্তু এটা আপনার ওই যে আই ফর আই, দ্য হোল ওয়ার্ল্ড গেটস ব্লাইন্ড, এই ধরনের অবস্থায় আলটিমেটলি যাবে। প্রথম দিকে যে শুরু হয়েছে, এখন পাকিস্তান করবে, পাকিস্তান করলে আবার হয়তো ইন্ডিয়াও করতে চেষ্টা করবে, ইন্ডিয়া করলে আবার পাকিস্তান। কিন্তু এট ওয়ান পয়েন্ট আমরা জানি যে আলটিমেটলি ইকোনমি ম্যাটার, মানুষের যান ম্যাটার, নিরাপত্তা ম্যাটার। আলটিমেট একটা পর্যায়ে কথা হচ্ছে যে আমি যে বললাম যে একটা প্রাণও কেন হারাবে। For your the atrocities, for your the whatever the greed you have, or whatever the power that you want to show, the mighty nation হিসেবে তুমি যেটা দেখা যাচ্ছ, কেন সাধারণ মানুষ সিভিলিয়ানদের উপরে অত্যাচারটা হবে? সিভিলিয়ানরা কেন এটাতে, why they are going to pay the price? এবং যুদ্ধের সবচেয়ে বড় কথা, এখন দেখুন বড় বড় কান্ট্রিগুলো, এখন অনেকেই বলছে, ভারত, ইউনাইটেড স্টেটস বলছে, পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া বলছে, চায়না বলছে যে stop it, don't go for it anymore, tit for tat, কিন্তু at the same time আমি মনে করি আন্তর্জাতিক বিশ্বের মধ্যে আরেকটু চিন্তা করা উচিত যে they are the one supplier of the arms. আমরা জানি যে জি, আমরা এই বিষয়টাতে আসবো, প্রফেসর গোলাম মাদবর, এই বিষয়টাতে আসবো। আমি একটু জনার্দ্দিন আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে যুদ্ধ তো হওয়ার পিছনে, ভারত পাকিস্তান যুদ্ধ যখন হয় অনেকগুলো বিষয় কাজ করে, এমনকি তারা ক্রিকেট খেলা নিয়েও কিন্তু একটা যুদ্ধ ভাবে চলে যায়। দুই দেশের মধ্যে যখন ক্রিকেট খেলা হয়, তখনও তাদের জনগণ এমন একটা আচরণ করতে থাকেন যেন এটা খেলা নয়, যুদ্ধ। সেখানে যখন কাশ্মীরে 26 জন প্রাণ হারিয়েছেন, এই যুদ্ধটা যে হবে, হামলাটা যে হবে, সেটি অনেকে বলছিলেন যে হবে, কারণ এটা ইগোর সমস্যা, ইজ্জতের সমস্যা। আপনার কাছে যেটি জানতে চাই জনার্দ্দিন, সেটি হলো ভারতে নির্বাচনের বিষয়টি আছে। যুদ্ধ হলে জনগণকে একটা দিকে ডাইভার্ট করা যায়। পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানকে মিলিটারি আটকে রেখেছে, এখন মিলিটারিরা তাদের জনপ্রিয়তা বাড়ানোর একটা সময় দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে যুদ্ধের বিষয়টা যতটা না দুইটা দেশের মধ্যে আছে, তার চেয়ে বেশি নিজেদের নিজস্ব রাজনীতি কাজ করে কিনা। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে পেহেলগামে যে হত্যাকাণ্ডটা হয়েছে, যে সন্ত্রাসী ঘটনাটা হয়েছে, এটা অবশ্যই নিন্দনীয়। আমরাও নিন্দা জানাই, পাকিস্তানও নিন্দা জানিয়েছে, এবং বিশ্বের প্রতিটি দেশই নিন্দা জানিয়েছে, কারণ এই ধরনের কোনো ঘটনাকে কেউই সমর্থন করতে পারে না। তো যে কথাটি প্রফেসর সাহেব বলছেন, আমি সেটার সাথে একমত যে পাকিস্তান কিন্তু এইবার যে একটি স্ট্যান্ড নিয়েছিল, সেটি হচ্ছে যে বারবার পাকিস্তান বলেছে যে
জাতিসংঘের মধ্যস্থতায় একটা থার্ড পার্টি একটা ইনভেস্টিগেশন যাতে করে, নিরপেক্ষ ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি নির্ধারিত হয় তখন বিষয়টা যেভাবে সুরাহ হতো। কিন্তু ভারত সামহাও, যে কথাটি আগেও বলা হলো, ভারত সেই ব্যাপারে কোনো তোয়াক্কা করেননি। তো তোয়াক্কা না করে গত কয়েকদিনেও মানে 22 তারিখের পরে, 22 তারিখের তো 22শে এপ্রিল যখন ঘটনাটা ঘটলো, এরপর থেকেই কিন্তু উত্তেজনাটা আস্তে আস্তে পারদ বাড়তেছিল। তো যে কথাটি আমরা আমাদের সঞ্চালক সাহেব বলেছেন সেটি হচ্ছে যে আমরা দেখে থাকি যখন আভ্যন্তরীণ কোনো গোলযোগ থাকে, আভ্যন্তরীণ কোনো ইস্যু থাকে, সেই ইস্যুটাকে মানুষের দৃষ্টিকোণ থেকে, জনসাধারণের দৃষ্টিকোণকে অন্যদিকে ফেরানোর জন্য রাজনৈতিক দলগুলো অথবা সরকার এই ধরনের কাজ করে থাকে। আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন ধরে ভারতে একটি ওয়াকফ আইনের প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মুসলিম একাকার হয়ে রাস্তায় নেমে এসছে, অনেক গন্ডগোল হয়েছে, মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, তো প্রতিবাদ হচ্ছিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে, এবং ডেফিনেটলি এর একটি প্রতিক্রিয়া ভারত আগামী নির্বাচনে দেখবে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন হিন্দু মুসলিম একাকার হয়ে মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু তারা সংগ্রাম করে আসছিল। এখন বিশ্লেষকরা মনে করেন, আমরাও মনে করি, যে হয়তো ভারতের জনসাধারণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এই ধরনের একটি পরিকল্পনা বা মোদী সরকারের থাকতে পারে, এবং যার ফলশ্রুতিতে যখন এই ঘটনাটা ঘটলো তার কোনো ধরনের থার্ড পার্টির তদন্ত ছাড়াই তারা একতরফাভাবে গত মঙ্গলবার যে ঘটনাটা ঘটালো, যে পাকিস্তানে আক্রমণ করে বসলো, তো এটা অত্যন্ত দুঃখজনক। এবং পাকিস্তানের বিষয়েও এখন আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তারা অত্যন্ত জনপ্রিয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান, উনি জেলে আছেন, উনাকে মুক্ত করার জন্য ইতিমধ্যে সরকারি বেসরকারি সব দল থেকে দাবি উঠেছে। তো এই যে একটা দুই দেশেই নির্বাচন আসার আগে যে বিষয়গুলো উঠে আসছে, এটাকে আমরা ডিসকাউন্ট করতে পারি না, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। কিন্তু তারপরেও দুই পরাশক্তিধর দেশ প্রতিবেশীর মধ্যে এইটা কিন্তু নতুন নয়। 1947 সালে দেশভাগের পরে প্রথম 1949 সনে প্রথম যুদ্ধ বাধে, এবং ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপরে 65 সনে আবার যুদ্ধ হয়, সেই যুদ্ধ প্রায় 1-1.5 মাস স্থায়ী হয়েছিল, এবং তাশকন্দ চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় সেটিরও অবসান ঘটে। 71 সনে আবার যুদ্ধ হলো, সেটারও অবসান হয়েছে 9 মাস দীর্ঘ যুদ্ধের পরে। 1999 আমরা দেখছিলাম যে কাগরিল যে সংঘর্ষ, সেটাও পরবর্তীতে, এবং পরবর্তী সময় 2016 সনে, 2019 সনে এবং 2022 সনে যে কথাটি আমাদের সঞ্চালক সাহেব বলেছিলেন যে তখন MiG-29 ভারতের যেটা ভূপাতিত করা হয়েছিল। তার মানে এখানে আপনি বলছেন যে এই যুদ্ধের পিছনে, যুদ্ধের ইতিহাসটা আমরা অনেকে জানি, যুদ্ধের পিছনে মূল কারণটা আভ্যন্তরীণ রাজনীতিও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, একটা বিরাট ফ্যাক্টর। ইয়েস। জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এইসব যুদ্ধ থেকে আসলে আগের যে 4টি যুদ্ধের কথা আমরা বলছিলাম, ইনক্লুডিং 1971-এর কথা যদি আমরা বলি, এই 4টি যুদ্ধের মধ্যে 3টি হয়েছে কাশ্মীরকে নিয়ে, এবং কাশ্মীরকে নিয়ে আগামী দিনে আরো যুদ্ধ হবে। এটি শেষ যুদ্ধ নয় যে 2025 সালে শেষবারের মতো যুদ্ধ হচ্ছে। ফলাফলটা আগের 3টি যুদ্ধ থেকে কি আপনারা দেখেছেন জানি না, আমি যেটা দেখেছি সেটা হলো যে তাদের ইন্ডিয়ান চলচ্চিত্রে অনেকগুলো মুভি বানানো হয় এসব যুদ্ধকে ঘিরে, অনেকগুলো মুভি দিনের পর দিন এইগুলোকে বিক্রি করে মুভিগুলো তৈরি হয়। আরেকটা জায়গা আছে এইসব যুদ্ধে, সেটা হলো অস্ত্র বিক্রি হয়, প্রচুর অস্ত্র বিক্রি হয়। নিউ ইয়র্ক টাইমস একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছে এই যুদ্ধকে ঘিরে, সেখানে তারা দেখাচ্ছিল যে 2000 সাল পর্যন্ত পাকিস্তানের 38% অস্ত্র চীন থেকে আসতো, কিন্তু বর্তমানে 80% অস্ত্র আসছে চীন থেকে। আবার অন্যদিকে ভারত
চীন রাশিয়ার পরিবর্তে আগে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করত, এখন তারা 2006 থেকে 10 সালের মধ্যে 80% অস্ত্র রাশিয়া থেকে আসতো, কিন্তু বর্তমানে এটা মাত্র 38%। তারা এখন আমেরিকা, ফ্রান্স এবং ইসরায়েলের মতো মিত্র দেশগুলো থেকে অস্ত্র কিনছে। এবং ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত আছেন, তিনি একেবারে শুরুতেই স্টেটমেন্ট দিয়েছেন যে ভারতের আত্মরক্ষার অধিকার আছে, অর্থাৎ অন্য সব আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে বলছিল দুই পক্ষ সংযত আচরণ করেন। আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে এই যুদ্ধের পিছনে তো আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিভক্ত হয়ে পড়ে যখন যুদ্ধ একটু লম্বা হয়, একটু কয়েকটা দিন যায়। আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখার সুযোগ আছে যুদ্ধ বন্ধ করতে। মার্কো রুবিও আমরা জানি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন, নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বক্তব্যে বলছিলেন যে যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই সেটি রাখবো, আমেরিকার ভূমিকা রাখার সুযোগ তো আছে নাকি? ডেফিনেটলি আমেরিকার একটা ভূমিকা আছে এবং পশ্চিমা বিশ্বের একটা ভূমিকা আছে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই মুহূর্তে হচ্ছে আপনার যেহেতু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা কিন্তু এখন বদলে গেছে। কোল্ড ওয়ারের আগে আমরা জানি পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চায়না, দ্যাট ওয়াজ ওয়ান সাইড, আর রাশিয়া, ভারত, এগুলো ছিল অন্য সাইড। কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি যে ভারতের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এবং পশ্চিমা দেশগুলোর যে সম্পর্কটা কিন্তু একটু অন্য ধরনের, যেটা আপনি হয়তো অস্ত্রের মধ্যে যেটা বললেন যে এখন 80% কিন্তু এখান থেকে নিচ্ছে, রাশিয়ার থেকে নিচ্ছে না। তারা এখন সস্তা দামে রাশিয়ার যে আগে যে অস্ত্রগুলো তো সেগুলো এখন নিচ্ছে না। অন্যদিকে পাকিস্তানও দেখলো যে টেরোরিজমের জন্য বিশেষ করে পাকিস্তান কিন্তু আফগানিস্তান থেকে শুরু করে আপনার মনে করেন যে they paid a big price for the United States. They were allied with the United States. কিন্তু ইউনাইটেড স্টেটস কিন্তু আপনার দেখা যাচ্ছে কালক্রমে যে তাদেরকে যেহেতু দে শো দেয়ার ব্যাক, যে স্বাভাবিকভাবে এবং ভারতের সাথে বেশি ইয়া হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু দে নিডেড টু লুক ফর অ্যানাদার মাইটি নেশন, সোর্স কান্ট্রি যেটা বলা হয়। সো দে ওয়েন্ট টু চায়না, এবং চায়নার সাথে তাদের সম্পর্ক কিন্তু এখন শুধু মিলিটারি না, অস্ত্র না, এবং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যে বিভিন্ন পোর্ট বলেন আপনার সবগুলো প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু এখানে চায়না করেছেন। এবং চায়নার সাথে আমরা যেটা জানি ভারতের যে ইভেন বর্ডার নিয়েও কিন্তু তাদের সমস্যাটা আছে। তবে আমি একটু বলবো যে এটা আমার যে সহ আলোচক যেটা বললেন জয়নাল সাহেব, যে আসলে দেখুন আমার আমার জীবনে আমি কিন্তু ভারতে এই ধরনের নেতৃত্ব কোনো সময় দেখি নাই। আমার জীবনে পার্টিকুলারলি আমি বলবো যেটা আর কি, যেটা রিলিজিয়নকে ইউজ করছে এবং লার্জেস্ট ডেমোক্রেসি বলে, যেটা কিন্তু আপনার মোদি যেটা করছে আর কি, যে এই যে দেবোত্তর ওয়াকফের মতো কিন্তু হিন্দুদের একটা আছে, ওখানে তো কোনো মুসলিম কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে না। ওয়াকফের ক্ষেত্রে বলছে যে এটাকে ওপেন করে দেওয়া হোক, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার খুব স্ট্র্যাটেজিক্যালি করছে, অর্থাৎ মুসলিমদেরকে মার্জিনালাইজ করা। 20 কোটি মুসলমান ভারতে, এবং ভারতের মুসলিমরা কিন্তু মোর প্যাট্রিয়টিক দেন ইভেন লাইক আপনি যদি দেখেন আর কি। তো এই রিলিজিয়নের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে সেই ইস্যুটা আছে। হ্যাঁ, আমিও এগ্রি করি আমার সহ-আলোচকের সাথে, অভ্যন্তরীণ ব্যাপার আছে। এবং বর্তমানে আমরা যেটা দেখছি, মানুষ যেহেতু গুড ভার্চুস গুলা ফলো করে না, নিজের স্বার্থে, নিজের রাজনীতির স্বার্থে, নিজের পার্টির নেতৃত্বের স্বার্থে এখন কিন্তু দেখা যায় দে গো ফর দিস কাইন্ড অফ দা ভোলাটাইল অ্যাটাক, দিস কাইন্ড অফ অ্যাট্রোসাইটিস, যেটা আমরা কল্পনাও করতে পারি না আগে। অর্থাৎ নেতৃত্ব, আমি সবসময় একটা বলে যাচ্ছি, লিডার্স ল্যাক্স দ্য লিডারশিপ কোয়ালিটিস। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আসি, আপনি যেহেতু দেখেন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা আছে কিনা, যুক্তরাষ্ট্র এখন কিন্তু দেখুন দুই দিকেই বলছে যে দুইটাই আমাদের খুব, দুইটা কান্ট্রিকে আমি জানি, দুটো আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এটা আসলে দেখুন অস্ত্র, অথচ অন্যদিকে কিন্তু অস্ত্র দেওয়া যাচ্ছে, যেটা আর ইসরায়েলের যে কমেন্টটা আপনি যেটা দিয়ে যাচ্ছে না বলে আমরা অস্ত্র বিক্রি করছে, মানে ইউক্রেনকে যেমন দিয়েছিল ইসরায়েলকে যেমন দিয়েছিল তেমন নয়, অস্ত্র বিক্রি করছে অস্ত্র। পাকিস্তান যদি কিনতে চায় পাকিস্তানের কাছেও বিক্রি করবে। এইটা হয়তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ এই অস্ত্র ব্যবসা চলছে, এই যে মারণাত্মক অস্ত্রগুলোর ব্যবসাটা কিন্তু সারা বিশ্বে চলছে, এবং এইটাই হচ্ছে মেইন কারণ হচ্ছে সারা বিশ্বের অস্থিরতা বেড়ে যাচ্ছে। অন্যান্য কান্ট্রিগুলো এখন চিন্তা করছে যে আমার তো নিজের নিরাপত্তার জন্য আমার অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে গিয়ে দেখা যাচ্ছে তারা সাধারণ মানুষের লাইভলিহুডের সাথে কিন্তু কম্প্রোমাইজ করছে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো আন্তর্জাতিকভাবে আমি বলবো এখানে চায়না, ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো। আর ইসরায়েলের যেটা আমি বলবো, এই কমেন্টটা কিন্তু ভেরি ভেরি ডিস্টার্বিং কমেন্ট টু মি, যেটা বলছে যেখানে সারা বিশ্ব একটা কথা বলছে যে দে শুড কম্প্রোমাইজ। হ্যাঁ, রিটালিয়েশন হবে,
আরো দু একটা হয়তো হতে পারে আর কি, কিন্তু at one point they are going to, যেটা বল না, সেভিং দ্য ফেস, ইজ্জত, মান সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য, দ্যাটস হোয়াট দে আর ডুইং। সো যুক্তরাষ্ট্র এখানে আমি মনে করি সেন্সিক্যালি এগিয়ে যাওয়া উচিত, বিকজ ইটস গোইং টু এফেক্ট যুক্তরাষ্ট্র এজ ওয়েল, সারা বিশ্বের, কারণ দুইটাই কিন্তু পারমাণবিক শক্তি অধিকারী। আপনার জেদের বসে যদি, চাইল্ডিশ ওয়েতে যদি, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি, যায়, তাহলে দ্য সিভিলিয়ান ইজ গোয়িং টু পে বিগ প্রাইস, এবং হোল রিজিয়ন একটা কিন্তু ইনস্টেবিলিটি শুরু হয়ে যাবে, যেটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর। এবং আমরা জানি ভারতের পপুলেশন 1.3 বিলিয়ন, আমরা জানি লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান ইজ অলসো ইকুয়ালি মাইটি, ভেরি মাইটি নেশন ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার। সো দে আর নট গোয়িং টু গিভ আপ, এবং তারা তো বলছে যে প্রতিটি রক্তবিন্দুর সে প্রতিশোধ তারা নেবে। সো এখানে যেটা হবে আর কি, সেভিং দ্য ফেসেস বোথ কান্ট্রিজ, আন্তর্জাতিক বিশেষ করে, এবং আমি মনে করি ইউনাইটেড নেশনকে এখানে ইনভলভ করা উচিত। সিকিউরিটি কাউন্সিলে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি 5টা কান্ট্রি আছে যে পার্মানেন্ট এবং 10টা আছে অস্থায়ী, সেখানেও কিন্তু আপনার আলোচনায় আনছে। কে নিয়ে আসছে? পাকিস্তান নিয়ে আসছে। এটা পাকিস্তান বলেছিল যে এটা আমরা ডিপ্লোম্যাটিক ভাবে করি, কিন্তু ইন্ডিয়া কিন্তু দে ডিড নট পে এনি অ্যাটেনশন টু অল দোজ থিং। এবং যেন আমাদের ক্রেডিবল সোর্স আছে, ইন্টেলিজেন্স সোর্স আছে, তো উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি টেক অ্যাকশন। তো আমার কথা হচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য রুল অফ দ্য ইউনাইটেড নেশন, সিকিউরিটি কাউন্সিল এন্ড অল দোজ ডিফারেন্ট ইউনিটস অফ দ্য ইউনাইটেড নেশন। এইটা কিন্তু ইউনাইটেড নেশন ফাংশনাল হবে যদি মাইটি নেশন, অর্থাৎ যে পার্মানেন্ট মেম্বার গুলো, যদি দে অ্যাবাইড বাই দিয়ার রুলস, দে গো বাই দ্য নর্মস অফ দ্য ইউনাইটেড নেশনস। এখন দেখুন ইউনাইটেড নেশনকে এক সাইডে ফেলে বলতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি, চায়নার ভূমিকা কি, হোয়াই উই নিড টু অ্যাকচুয়ালি ডু ইট ইউনিলেটারালি। ইনস্টিড উই কুড অ্যাকচুয়ালি রিজলভ ইট, যে বহুজাতিক যে সংগঠন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আছে, আরো 5টা কাউন্সিল আছে, তার মাধ্যমে তো এটা কিন্তু আপনার শুরু করা উচিত। হ্যাঁ, এবং সেটা আসলে ইউনাইটেড নেশনস এর সেই নিজেরাই নিজেদের গ্রহণযোগ্যতা আসলে কোথায় নামিয়ে নিয়েছে, যে এখন আমরা হয়তো আলোচনায় আপনাদেরকে জিজ্ঞেস করি না যে জাতিসংঘের এখানে ভূমিকা কি হওয়া উচিত, আমরা জিজ্ঞেস করছি আমেরিকার কি ভূমিকা হওয়া উচিত, চীনের কি ভূমিকা হওয়া উচিত। সেসব জনাবদ্দিন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই বিষয়টা কাছাকাছি প্রসঙ্গটা, সেটা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধে যেমন আমরা আমেরিকা এবং চীনের ভূমিকা নিয়ে কথা বলছি, আমেরিকা এবং চীনের আরেকটা বড় যুদ্ধ চলছে, নিজস্ব যুদ্ধ, সেটা হলো বাণিজ্য যুদ্ধ, যেটি নিয়ে অবশেষে দুই দেশ চলতি সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনা থেকে কি প্রত্যাশা করছেন এবং সমাধানটা কি? এখন যে একটা অস্থিরতা চলছে, সেই অস্থিরতাটা কি কমবে মনে হয় আপনার কাছে? আমি আমার অবজারভেশন হচ্ছে এই ব্যাপারে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে উনি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু টাচ করছে, শুধু ট্যারিফ না, বিভিন্ন দেশ, রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে ইনসাইড আউটসাইড ইমিগ্রেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু উনি টাচ করেছেন। তো প্রথম জোকেই কিন্তু উনি ট্যারিফটা বিভিন্ন দেশের উপরে যেই হারে বসিয়েছিলেন, দেখা গেল যে কাউকে কম্প্রোমাইজ করার জন্য কাউকে 30 দিন, কাউকে 90 দিন, কারো উপর 10%, কারো উপর 25%, কারো উপর 15%, অর্থাৎ বিভিন্নভাবে নেগোসিয়েশনের একটা মানে বিজনেস যেভাবে করতে হয়। তো সামহাউ যেহেতু ভারত আমেরিকার একমাত্র এখন কন্টেন্ডর যেটা হচ্ছে চীন, ব্যবসায়িক দিক থেকে এবং যে অর্থনীতি, আমেরিকার অর্থনীতির সাথে টেক্কা দিতে পারে একমাত্র চীন, এবং চীনের সাথে যে আমেরিকার বাণিজ্য ঘাটতি, এটা অত্যন্ত বিরাট। সেই হিসাবে উনি যে পলিসিটা নিয়েছিলেন যে, এবং এক ধরনের বিজনেসগুলোকে পানিশমেন্ট দেওয়ার জন্য আর চীনকে পানিশ করার জন্য, যে 145% ট্যারিফ চীনের উপরে নির্ধারণ করবে। তো এই যে বিষয়টা আমরা যেটা ওনার গত 100 দিনের অ্যাক্টিভিটিতে বা 100 দিনের থেকে কয়েকদিন বেশি হলো, আমরা যেটা বুঝতে পেরেছি, উনি এটাকে একটা নেগোসিয়েশন টেবিলে আনার জন্য এটা একটা টুলস হিসাবে ইউজ করবে। এবং আমি বিশ্বাস করি যে আগামী সপ্তাহে চীন এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ নিয়ে কথা হবে, সেখানে একটা কনসেশন আসবে। কারণ অর্থনীতি বলছে যে, আমেরিকার অর্থনীতির বলছে, এবং যে কাস্টমার কনফিডেন্স ইন্ডেক্স যেটা বলছে, যদি এইভাবে চলতে থাকে, আমেরিকার মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে এবং মুদ্রার মান কমে যেতে পারে বিভিন্ন দিক থেকে।
যে যেমন উনি কয়েকবার রিকোয়েস্ট করেও ফেডারেল রিজার্ভ থেকে, আজকেও ফেডারেল রিজার্ভের যে মিটিং ছিল, জি ইন্টারেস্ট রেট মানে ইউজুয়ালি কমানোর জন্য মিটিং হয় বা কমায় বা বাড়ায়, এবং কিন্তু প্রেসিডেন্ট অপরিবর্তিত রেখে নিজেও দিয়েছে। বলেছিলেন কমানোর বিষয়, কিন্তু ফেড চেয়ার যেটি বলেছেন আগের অবস্থাতেই থাকবে, কারণ তিনি অর্থনীতি থাকবে, বিশ্লেষণ right. করে তো কমানোর এই- মতো কোনো অবস্থা দেখছেন না। জি, এই ইন্ডিকেশন দিচ্ছে যে যেহেতু ফেড চেয়ারের সাথে উনি ইন্ডিকেশন দেওয়ার পরেও এবং উনাকে এক ধরনের অপমানস্বরূপ কথা বলার পরেও এর কোনো পরিবর্তন হয়নি, ইট মিনস, এবং উনি ফায়ারও করতে পারছেন না, এবং বিজনেসের অবস্থা দেখতে হবে। সব দিক মিলিয়ে আমার মনে হয় একটা নেগোসিয়েশন হবে, এবং সেই নেগোসিয়েশনটার ডোরটাকে ওপেন করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি হতে জি, পারে। এবং এটা হতে পারে দুই পক্ষেরই একটা মুখ রক্ষার জায়গা তৈরি হতে পারে, অর্থাৎ জি, জি। এক্সিট একটা আসতে পারে কিভাবে যেন। প্রফেসর ডক্টর গোলাম মাহমুদ, আলোচনার একটা পয়েন্ট। জি আলোচনা একটা পয়েন্ট হতে পারে, আমরাও আসলে ফলো করব যে এই আলোচনাটা কোন দিকে যাচ্ছে। প্রফেসর ডক্টর গোলাম মাহমুদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি বিবিসিকে একটি লম্বা সাক্ষাৎকার দিয়েছেন, এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। ইউক্রেন নিয়ে কথা বলেছেন, ন্যাটো নিয়ে কথা বলেছেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন, কেন পানামা ক্যানেল, গ্রিনল্যান্ড, কানাডার মতো দেশগুলোকে নিয়ে কথা বলছে সেগুলো নিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং তিনি একটি কথা বলছিলেন যে প্রেসিডেন্টের আচরণ দেখে কোনোভাবে মনে হয় না যে তিনি প্রেসিডেন্টের আচরণ করছেন, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলছিলেন। কিন্তু আমি তার বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই, তিনি এখনো মনে করেন তিনি যে দেরি করে সরে গেলেন এটার জন্য ডেমোক্রেটিকদের কোনো সমস্যা হয়নি, তিনি এখনো সেটি স্বীকার করতে রাজি নন, এই বিষয়টি একটু আপনার কাছে শুনবো। আমি আসলে আগেও বলেছি, জো বাইডেন he did actually a lot of things for the country, and also at the same time ইলেকশনের আগে তার যে রোল এবং দ্য ওয়ে অ্যাকচুয়ালি সে পলিটিক্সটা প্লে করেছে, আই থিঙ্ক দ্যাট রিয়েলি ডেমোক্রেটিক পার্টি হ্যাড টু পে বিগ প্রাইস, যেটা আজকে ইলেকশন আমরা যেটা দেখছি আর কি। আর প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন সেটা তো শুধু সে না, যারা সিভিলিটি এবং যারা নিরপেক্ষভাবে লিডারশিপ অ্যানালাইসিস করবে, এগুলো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সবাই। এটা জো বাইডেন নতুন কিছু বলছে না, যে সাধারণ মানুষ বিশেষ করে যাদের ভিতরে ন্যায়পরতা আছে, যারা সিভিলিটির বিশ্বাস করে, যারা শান্তির একটা রাজনীতি, ব্লেমিং দ্য ভিকটিম, এই ধরনের যারা বিহেভ করে না একটা ন্যায়পরতা নিয়ে, সবাই কিন্তু এই কথাগুলো বলছেন। সো জো বাইডেন যেগুলো বলেছেন সেগুলো সাধারণ মানুষ সবাই বলছেন, কিন্তু জো বাইডেন আমার মনে হয় না যে এখন হোয়াট হি ইজ সেইং ইজ গোইং টু মেক এনি ডিফারেন্স। Rather, actually, Democratic Party need to come up with a new leadership. Democratic Party has a lot, যেটা যে জয়নাল আবেদীন সাহেব যেটা বললেন যে মুদ্রাস্ফীতি যে আবার দেখা যেতে পারে, ফেড চেয়ারম্যান বলেছেন, ইকোনমিস্টরা বলছেন, আমরা উই গো বাই দ্য সূচক। আপনার গত যে ফার্স্ট কোয়ার্টারে দেখুন কোথায় গিয়েছে ইকোনমিক গ্রোথ, ইকোনমি ম্যাটার ইন দিস কান্ট্রি। এবং যেটা আমরা জানি, হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প কতগুলো কাজ করছেন সেটা তার, যেটা ভালো করছেন সেটা আমরা তাকে বাহবা দেবো, কিন্তু হোয়াট ইজ ম্যাটার এট দিস পয়েন্ট ইকোনমি। এবং এই ইকোনমি বিশেষ করে ট্যারিফের জন্য যেটা হচ্ছে, এটা কিন্তু শুধু যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্রের ইকোনমি বর্তমানে বিশেষ করে যে এই গ্লোবাল ওয়ার্ল্ডে এটা কিন্তু ইজ কানেক্টেড উইথ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু সারা বিশ্ব। সুতরাং এইটা কিন্তু একটা ভয়াবহ একটা অবস্থা হতে পারে যদি দে আর নট গোইং টু কন্টেইন দিস সিচুয়েশন। সুতরাং আমি মনে করি যে জো বাইডেন হোয়াট এভার হি ইজ সেইং এট দিস পয়েন্ট, well, people listen to it and people know, we know all those things. But at the same time, I think, people also, ask a question about the question, আপনি যেটা আমাকে প্রশ্নটা করেছেন অ্যাকচুয়ালি, এত দেরিতে কেন যে তার ডেমোক্রেটিক পার্টির পদ থেকে বেশ করে যে প্রেসিডেন্সিয়াল কন্টেন্ডার হিসেবে সে নিজেকে কিন্তু অনেক দেরিতে কিন্তু সরিয়ে নিয়েছেন, যেটার জন্যই কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টি হাউসে, সেনেটে এবং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অফ কোর্স, সব দিকে কিন্তু তারা। আমার প্রশ্নটা ছিল যে যখন তিনি সিদ্ধান্তটা নিলেন তখন হয়তো তিনি বুঝতে পারেননি যে অনেক দেরি হয়ে গেছে, তখন বুঝতে পারেননি নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে যখন ফলাফলটা দেখলেন যে সব কুলি হারিয়ে ফেলেছে ডেমোক্রেটরা, এবং সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারেই সর্বময় ক্ষমতার অধিকারী হয়েই ক্ষমতায় এলেন। সেনেট, কংগ্রেস এবং আদালত তো আগেই ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন তারপরও কি বুঝতে পারেন না? এরপরেও তিনি বুঝতে পারছেন না যে তার সেটা ভুল ছিল? তিনি বলছিলেন এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ,
এটা এটা তো ওনার কথা বড় কথা না। এখন যে আমরা তো দেখছি যে তার পার্টি যেভাবে ভূপাতিত হয়ে গেল এই গত নির্বাচনে, সেটা বলছে ইট ডাজন্ট ম্যাটার ওয়েল হোয়াই ইট হ্যাপেন্ড, সো ইউ আর দ্য লিডার, সো হোয়াট ওয়াজ ইউর রুল, so he cannot actually put that in other people. ওকে, He was the leader, so leader actually should take the responsibility. রাইট। তো আমার কাছে মনে হচ্ছে এটা ইজ নট এ গুড আনসার, that it doesn't matter যে আমি দেরি করে যে সরে গিয়েছি বলেই যে ডেমোক্রেটিক পার্টি এই অবস্থা হয়েছে বা হতো না, ইজ সেম থিং। দ্যাটস হোয়াট হি ইজ সেইং। নো, ইটস নট সেম থিং। হয়তো প্রেসিডেন্ট ইলেকশনে না হেরে গেলেও তারা হয়তো অন্ততপক্ষে হয়তো হাউস এবং সেনেটে এই ধরাশায়ী তাদের হতে হতো না, বিকজ মানুষ কিন্তু স্বাভাবিকভাবে যে ওভারঅল কিন্তু সিচুয়েশন দেখেছে যে হাউ ডেমোক্রেটিক পার্টি হ্যান্ডেল অল দোজ ইস্যুস। ইভেন স্টিল নাও তারা কিভাবে হ্যান্ডেল করছে সেটি অনেকে দেখছে। জনাবদিন, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে জেডি ভ্যান্স তিনি বলছিলেন যে নেগোসিয়েশনটা চলছে আমেরিকার উদ্যোগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে, তিনি বলছেন যে রাশিয়া মনে হতে পারে যে অনেক বেশি কিছু চাইছে, কিন্তু এটা আসলে কৌশলগত বিষয়, রাশিয়া দর কষাকষি করছে। এবং অনেকে বলছিলেন যে বিশেষ করে জো বাইডেনের যে ইন্টারভিউটির কথা আমরা বলছিলাম সেখানে তিনি বলছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে চাপে রেখে পুতিনকে সুবিধা দিচ্ছেন। জেডি ভ্যান্স প্রথমবারের মতো একটু বললেন যে হ্যাঁ মনে হতে পারে যে তারা বেশি কিছু চাইছে, কিন্তু এটা আসলে একটা কৌশলগত বিষয়। আপনার কাছেও কি মনে হয় যে এই ডিল যেটা হচ্ছে সেটা ফেয়ার ডিল হচ্ছে, নাকি এখানে আসলে ইউক্রেনকে অনেক কিছু দিয়ে দিতে হচ্ছে? জনাবদিন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি এই ব্যাপারে যেটি চিন্তা করছি সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ট্যারিফের যে বিষয়টা, জেডিবেন যে কথাটা বলছেন সেই কথাটাই আসলে প্রতিধ্বনিত হচ্ছে এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন। স্বাভাবিক। এটা সত্যিকার অর্থে যেটা আমি আগেও বলছিলাম যে এটি ট্যারিফ, এটা হচ্ছে আলটিমেটলি যে ট্যাক্স অন সিটিজেন। তো যখনই কোনো কিছুর ট্যারিফটা বেশি বেশি হবে ইম্পোর্টেড, জনগণকে পে করতে হবে, তো আলটিমেটলি সেটা জনগণের উপরে ট্যাক্স। তো এটা যেমন একটা পলিসি। ইউক্রেন আপনার ইস্যুতে প্রশ্নটা, আমার প্রশ্নটা ছিল যে ইউক্রেন ইস্যুতে জেডি ভ্যান্স মনে করছেন না যে রাশিয়াকে, প্রথমে মনে হতে পারে যে রাশিয়াকে বেশি কিছু দেওয়া হচ্ছে, কিন্তু রাশিয়াকে বেশি কিছু দেওয়া হচ্ছে না বলে তার কাছে মনে হয়। রাইট রাইট, এটি হচ্ছে ওনাদের যখন এখন দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে যখন দেখলাম যে যখন প্রেসিডেন্ট জেলেনস্কি হোয়াইট হাউসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সাথে মিটিং করছিলেন, সেখানকার যে পরিস্থিতি, এটি ডিপ্লোম্যাটিক্যালি এবং আমরা যেভাবে দেখি একটা ন্যাশনাল ইন্টারেস্টে এটা অত্যন্ত অনেকে কেউ সাপোর্ট করতে পারে না। তো তদুপরি আজকে তারা আলোচনায় যে আগে থেকে যদি আমরা চিন্তা করি এবং দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যে কানেকশন উইথ রাশিয়া, সেটি নিয়ে আগে থেকেই সিভিল সোসাইটি সন্দেহ প্রকাশ করছিল। তার একটি গিভ এন্ড টেক একটি ব্যাপার এখানে হতে পারে। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, 1 মিনিট, একেবারে শেষ 1 মিনিট আপনার কাছ থেকে নেব। পাকিস্তান ভারত প্রসঙ্গটাতে আবারও ফিরবো। এইমাত্র সিএনএন একটি অ্যানালাইসিস প্রকাশ করেছে, আপনার সাথে কথা বলতে বলতে আমি পড়ছিলাম, সেখানে সিএনএন বলছে যে যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা নির্ভর করছে পাকিস্তানের নেক্সট স্টেপের উপর। কারণ তারা অ্যানালাইসিস করে বলছে পাকিস্তান যদি এখন পাল্টা হামলা না চালিয়ে তাহলে উপায় কি, সেটাও তারা বলছে যে পাকিস্তান বিজয় দাবি করতে পারে, কারণ তারা 5টা যুদ্ধ বিমান ফেলে দিয়েছে। সো এটিকে বিজয় মনে করে পাকিস্তান যদি নেক্সট স্টেপ না নেয় তাহলে এটা হতে পারে যুদ্ধ বন্ধের একটা উপায়। আপনি একমত কিনা 1 মিনিটে শুনবো। এটা আমি আসলে এগ্রি করি। আসলে পাকিস্তান শুড অ্যাকচুয়ালি শো দিস, ডেফিনেটলি সারা বিশ্বে কিন্তু হয়তো আসলে একটা হিরো হিসাবেই মানুষ বলবে বা মানুষ মনে করবে যে একটা ম্যাচিউরিটি শো করেছেন। কারণ টিট ফর ট্যাট এটা কিন্তু আসলে হতে পারে না। হ্যাঁ, 5টা যুদ্ধ বিমান ফেলে দিয়েছেন, এগুলো কতটুকু সত্য আমি এখনো জানি না, আমরা যে এগুলো এখনো বিভিন্ন ইনফরমেশন আসছে, এবং সেটাকে ভিক্টরি হিসাবে বলতে পারি যে আমরা উই ফট নেক টু নেক। এবং এখানে স্টপ যদি হয়ে যায় এটা পাকিস্তানের জন্য ভালো, ওই অঞ্চলের জন্য ভালো, সারা বিশ্বের জন্যই ভালো। সুতরাং আমি এগ্রি করি আসলে দে শুড অ্যাকচুয়ালি টেক অ্যাডভান্টেজ। এবং তারা আরো বলতে পারবে, আমরা দেখো প্রথমে আমরা ইউনাইটেড নেশনে গিয়েছি, পাকিস্তান কিন্তু এখানে সব ম্যাচুরিটি এখানে কিন্তু প্রমাণ করেছে কিন্তু এই ব্যাপারে বিশেষ করে যে ওয়েল লেটস গো ফর দ্য একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করো, তদন্ত করে যদি দেখি
তোমরা যদি পাও দেন ব্লেম আস, বাট উইদাউট অ্যাকচুয়ালি গিভিং অনি অপরচুনিটি স্টেট টু অ্যাটাক করা, সেটা তো অলরেডি কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা কিন্তু সেই দিক দিয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা সারা বিশ্বের কাছে একটা কিন্তু তারা সমালোচনার শিকার হয়েছেন। সুতরাং এইখানে যেহেতু তা অ্যাটাক করেছেন, পাকিস্তান যদি এখানে সংযম দেখিয়ে বলে হ্যাঁ ওইটা আপনি যেটা বললেন যে তাদের তো একটা কিছু করতে হবে, তাদের জনগণ অভ্যন্তরীণ পলিটিক্স তো আছে, সেটা এইভাবে ডিস্ট্রাক্ট করুক ইন্ডিয়াতে বা ইমরান খানের জন্য ডিস্ট্রাকশন করুক পাকিস্তানে, আমার মনে হয় দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু তাদেরই বাহবা দেয় যারা দোজ টু থিঙ্ক অ্যাবাউট দ্য পিপলস, দেয়ার লাইফ, দেয়ার সেফটি, দেয়ার সিকিউরিটি, দেয়ার স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য রিজন। সুতরাং আমি এগ্রি করি আসলে যদি দে ক্যান ডু ইট, দ্যাট উইল বি রিয়েলি ভিক্টরি ফর ডাবল ভিক্টরি ফর পাকিস্তান। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে সবাই এটাই চায় যে আসলে যুদ্ধ নয়, কারণ যুদ্ধ করে যারাই যুদ্ধ করুক সেটা একেবারে পরাক্রমশালী যিনি হন না কেন এবং দুর্বল হোক না কেন, দুর্বল যেমন হারায় যুদ্ধে কিন্তু পরাক্রমশালী যারা তারাও হারায়। আর ভারত পাকিস্তান অনেকটা 19-20 সামরিক শক্তির দিক থেকে এবং অন্যান্য বিষয়গুলোতে আছে, তাই কূটনৈতিকভাবে এখন এটি সমাধানের সুযোগ রয়েছে। অর্থাৎ হামলা চালানো হয়ে গেছে, পাকিস্তান বলতে পারে যে আমরাও 5টি যুদ্ধ বিমান ফেলে দিয়েছি, সো আমরাও জিতেছি তারাও জিতেছে, দুই পক্ষই জিতেছে। এরকম একটা পরিস্থিতিতে তবে দরকার আন্তর্জাতিক একটা শক্ত মধ্যস্থতা, যেটি হয়তো আগামী কয়েকদিনে পরিস্থিতিতে দেখা যাবে। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে অবশ্যই আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।